তুফার চোখে ঘুম নেই। এদিক থেকে ওদিক ছটফট করতে করতেই বিধে যাচ্ছে রাত। চোখ বুজলেই একটি হৃদস্পন্দন থমকে যাওয়া দৃশ্য ভেসে উঠছে বারংবার। তখন সাপ দেখে চিৎকার করতে মুখ খুলেছিল সে। পরপরই চিৎকারটা গলায় আটকে রইল যখন মাহিরের আঙুল এসে তার ঠোঁট দুটো ছুঁয়ে দিল। ইস, কি যে দমবন্ধকর অনুভূতি! এক মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে গিয়েছিল তুফা। গতরাতে লিফটে হলুদ ছুঁয়ে দেওয়ার দৃশ্যটাও এসে হাজির হলো চোখের তারায়। ধরফরিয়ে উঠে বসল সে। গলা শুকিয়ে এসেছে। পানি পান করা অতি প্রয়োজন। আপু, এই ঠান্ডায় যাও কোথায়? ঘুমু ঘুমু গলায় ইশরাত জানতে চায়। তুফা হাঁসফাঁস করে। এলোমেলো অনুভূতিতে হৃদয় ভার। গলার স্বর আমতা আমতা। আবার পানির তেষ্টা পেয়েছে। তুই এখনো জেগে আছিস? ঘুমিয়েছিলাম তো, কিন্তু তুমি ঘুমোতে আর দিলে কোথায়? যেভাবে একাত নড়ছিলে, আরামের ঘুমটাই ভেঙে গেল। সরি রে, আমি আসলে থাক, আমার চোখে এখনো ঘোর। ঘুমাই আমি। বেশি কথা বলে ঘুম পালিয়ে যেতে পারে। গুড নাইট। মুখের উপর কম্পিউটার তুলে দিল সে। তুফা ফোঁস করে শ্বাস ছাড়ে। অযথাই বুকটা ধড়াস ধড়াস করছে অস্থিরতায়। এমন কেন হয়? আইজা কক্ষে প্রবেশের পর থেকেই থ মেরে বেডের এক কিনারে বসে পাঁচ প্যাঁচ কাঁদছে। রাগ ঝাড়ছে স্বামীর উপর। আমি কি ওর মা নই? নাকি মা হিসেবে মানেই না? বিয়ে করবে ভালো কথা, আমাকে একবার জানানোর প্রয়োজন বোধই মনে করল না। এতটা নগণ্য হয়ে গেছি? নাক টেনে আঁচলে মুখ মুছলেন। আজাদ সাহেব নিরুপায় মুখে বলেন, আমাকেও তো বলেনি কিছুই। মুখ ঝামটা মেরে অন্যত্র ঘুরে গেল আইজা। সময় গড়ায় অল্পক্ষণ। ফের বলো, পৃথিবীতে এত এত মেয়ে থাকতে সুখকে বা কেন মনে ধরল ওর? কেন? সুখের মাঝে কিসের কমতি? ভোরের পাখি ডাকছে কিচির মিচির। আজকের ভোরটা অন্যরকম। কোমল স্নিগ্ধ, মৃদু হাওয়ায় যেন বইছে প্রেমের সুরগান। সুখ তখন ঘুমে বিভোর। মুখের উপর আশ্রে এসেছে অবাধ্য চুলগুলো। ছোট বাচ্চারা রেগে গিয়ে অভিমানে যেমন নিম্নষ্ট উল্টে মুখ গুজ করে রাখে, তেমনি সুখে ঠোঁটো উল্টে আছে বাচ্চাদের মতো। ফুলো ফুলো মুখশ্রীটা কি স্নিগ্ধ, মোহনীয় লাগছে ঘুমন্ত মেয়েটা যদি জানতো। বর্ণ ডান হাতের কোনোই বেডে ঠেস দিয়ে হাতের মুঠোয় মাথা এলিয়ে এক দৃষ্টিতে চেয়ে রয় ঘোর লাগা চোখে। চেয়ে থাকার মাঝে ঠোঁট দুটো বড্ড নিষ্পিস করছে ওই উল্টে পাল্টে থাকা ঠোঁটটা একবার ছুঁয়ে দেখতে। পরক্ষণে বর্ণ নিজেকে সংযত করে। এখনো সময় আসেনি। সে নিজ থেকে কোনো পদক্ষেপ নেবে না যতক্ষণ না ফুল নিজেই নিজেকে সঁপে দিচ্ছে। বা হাতটা বাড়িয়ে দেয় আলগোছে। মুখের উপর থেকে চুল সরিয়ে কানের পিঠে গুজে দেয় প্রেমিক পুরুষের মতো। তবে প্রেমিকার ঠোঁটে লাজুক হাসিটা মিসিং। বর্ণ ঠোঁট কামড়ে সুখের ঠোঁটটার বৃদ্ধাঙ্গুলি দিয়ে স্লাইড করে ঢোক গিলে পরপর। পুরুষালী বক্ষস্থলে আলোড়ন ওঠে। নিজেকে নিজেই সাবধান বাণী শোনায়। রিল্যাক্স বর্ণ, বি স্ট্রং, রিস্ট্রেইন ইউর ডিজায়ার। সঠিক সময় এখনো আসেনি। নড়েচড়ে উঠল সুখ। বিরক্তিতে কপাল কুঁচকে নেয়। হিমশীতল পরশ পেয়ে অবচেতনময় বর্ণের হাত সরিয়ে দিল। নিঃশ্বাসের শব্দ ভারী। বর্ণ ঠোঁট বাঁকিয়ে হাসল হয়তো। ফের হাত রাখে সুখের গালে। খানিকটা এগিয়ে যায় সুখের কাছাকাছি। কোমল মুখটায় হাত বুলিয়ে দিতে বেশ একটা মন্দ লাগছে না। মোম নাকি? তারপর উষ্ণতা পেলেই যেন গলে যাবে। আগে কখনো এতটা গভীর চোখে পরখ করা হয়নি ফুলকে। আজই প্রথম। না, বোধহয় তৃতীয়। বারবার ঠান্ডা কিছুর বিচরণ অনুভব করে একসময় ঘুম ভাঙে সুখের। ধীরে চোখ খুলে প্রথমে আবিষ্কার করল বর্ণর মুখশ্রীটা। থমকায় সে। বর্ণর হাত তার গালে তখনও বিচক্ষণ করছে। সে যে জেগেছে সেটা দেখেও লোকটার মাঝে কোনো প্রকার হেলদোল নেই। দেখো, কেমন অসভ্যর মতো চেয়ে আছে। নিষেধ করেছিল তাকে ছোঁয়ার চেষ্টাও না করতে। তার নিষেধের কোনো মূল্য নেই। চোয়াল শক্ত করে অল্পক্ষণ সেও তাকিয়ে রইল। বর্ণর মাঝে ধরা পড়ে যাওয়ার কোনো অস্বস্তি নেই, বিভ্রান্তি নেই। সে পূর্বের মতো নিজের কাজে অত্যন্ত ব্যস্ত। সুখের কপাল থেকে চুল সরিয়ে দিচ্ছে, ঠোঁট ছুঁয়ে দেখছে। আই ওয়ান্ট ডিভোর্স। ঠোঁট নাড়ল সুখের। বর্ণর দৃষ্টি সেদিকে স্থির ছিল। সে হাসল হঠাৎ। ওয়ান্ডারফুল। আমাকে পার্মানেন্টলি নিজের করে পাওয়ার খুশিতে তোর গোলাপি ঠোঁট দুটো কথা ডেলিভারিতে মিস্টেক করে ফেলল সুইটহার্ট। ভোরে ঘুম ভাঙলে আই ওয়ান্ট ডিভোর্স নয়, বাংলায় সুপ্রভাত আর ইংরেজিতে গুড মর্নিং বলে। থমথমে হয়ে এলো মুখখানা। সুখ তবু বলল ফের, বাট আই ওয়ান্ট এ ডিভোর্স। ওহ, তার মানে মিস্টেক ছিল না, কোনো
ব্যাপার না। গণিতে তোকে কত ব্রিলিয়ান্ট স্টুডেন্ট ভেবেছিলাম, বাট আই ওয়াজ রং। সুখের কপাল কুঁচকে এলো। কথা হচ্ছে এক টপিকে মাঝখানে গণিত কোত্থেকে এলো? তাছাড়াও একদম মিথ্যা অপবাদ দেবেন না। আমি অবশ্যই ব্রিলিয়ান্টই, তবে হিসেবে এত কাঁচা কেন? বিয়ে করেছি ভালোবাসাবাসি, কাছে আসার জন্য, ডিভোর্সের জন্য নয় সুইটহার্ট। কাছে আয়, আদর করি। আর সাপ। নিচে নামতে অস্বস্তিতে কুঁকড়েছিল সুখ। মনে হচ্ছিল এ বাড়িতে আজই সে নতুন। আপনজন আব্বু আম্মুর বাড়ির সবাইকে এক মুহূর্তের জন্য অপরিচিত ঠেকছিল। লজ্জায় জড়তায় চুপসে বসেছিল ড্রয়িং রুমে। মেহমান এসেছে, আসছে এখনো। ইতিমধ্যেই বর্ণ সুখীর বিয়ের ব্যাপারে জানাজানি হয়ে গেছে পড়শিদের কানে। তবে সোশ্যাল মিডিয়ায় এখনো জানায়নি বর্ণ। বউকে সে দেখার সুযোগ দেবে না কাউকে। ভারী শাড়িটা সামলাতে হিমশিম খাচ্ছিল সে। উপরে উঠে এলো পুনরায়। মেরুন রঙা একটা শাড়ি বের করে বেডে রাখল। প্রথমবার ইবরাতরা পরিয়ে দিয়েছিল, এবার কারো কাছে গেলে না, নিজে নিজেই শাড়ি পরায় পারদর্শী সে। বলতে গেলে এটা তার অন্যতম একটি শখ। কক্ষের আলোর ব্রাইটনেস একবার লো করে দিল মিধির মিধির প্রখর। আয়নায় নিজের চেহারাটাও ভালোভাবে লক্ষ্য করা যায় না এমন। ড্রেসিং টেবিলের সামনে খুব সাবধানে ভারী শাড়ি খুলে বের করা শাড়ি গায়ে জড়ায় আলগোছে। কুচি ধরে গুজে দিয়েছে ঠিকই, তবে সব এলোমেলো। আলোর প্রখরতা বাড়িয়ে দিল এরপর। ধার আটকানো কক্ষে সে ব্যতীত কেউ নেই। যথাযথ কুচি ঠিক করে আবার গুজে দেয়। এবার আঁচল ঠিক করার পালা। কাঁধ থেকে আঁচল সরিয়ে হাতে নিয়ে পিছু ঘুরতে বেখেয়ালে নজর চলে গেল ব্যালকনিতে। অচিরেই আঁতকে উঠে সুখ। চোখে বিস্ফোরণ, স্তব্ধ হলো চিত্ত। ফ্যাল করে তাকিয়ে রইল হতভম্ব চোখে। বন্য বুকে হাত বেঁধে ব্যালকনির থাই গ্লাস সম্পৃক্ত দেয়াল হেলে দাঁড়িয়ে তুখোড় তীক্ষ্ণ দৃষ্টি এদিকে। সুখের মস্তিষ্ক নিষ্ক্রিয় হয়ে পড়ে। মানুষটি এখানে কি করে? সে ছাড়া তো রুমে দ্বিতীয়কার উপস্থিতি ছিল না তখন। উনি কি তবে ব্যালকনিতে ছিল? দম আটকে আসে সুখের। তড়িৎ হাতে কাঁধে আঁচল তুলে ও কাঁধ পর্যন্ত থ মেরে অন্যত্র ঘুরে গেল হাঁসফাঁস ব্যাকুল মনে। বক্ষস্থলের হৃৎপিণ্ডে আলোড়ন উঠেছে। আর চোখে তাকায়। বর্ণ তখনও তির্যক দৃষ্টি মেলে তাকিয়ে। একসময় এগিয়ে এলো। তাতেই নিঃশ্বাস থেমে গেল সুখের। চোখ নামিয়ে নেয়। ব্যালকনি থেকে দ্বার অবধি যাওয়ার বিস্তার ফাঁকা জায়গা অবশিষ্ট ছিল। তবুও হেলে দুলে হেঁটে এসে সুখের গা ঘেঁষে পাশ কাটিয়ে চলে গেল বর্ণ। কদম দুয়েক বাড়িয়ে থেমে গেল আবার। পিছু না বলে নিঃশব্দে চলে যাওয়াটা বেমানান। পিছু ফিরে ঠোঁটে ঠোঁট চেপে ফিসেল হেসে বলল ধিমে আওয়াজে, দেখে ফেলেছি। চেপে রাখা শ্বাসটা মাত্রই ছেড়েছিল সুখ। বর্ণ নিঃসৃত বাক্য কণ্ঠ কঠোর হতে বিস্ময় পিছু ঘুরে গেল তড়িৎ। কি দেখেছেন? চোখে ভীতি দৃষ্টি করুন। বর্ণ শীতল চোখে চেয়ে ধীর পায়ে এগিয়ে এলো। এক পা দু পা যথারীতি সুখ পিছিয়ে যায় আনমনে। বর্ণের দৃষ্টি অবলোকন করে গলার কাছের উন্মুক্ত অঙ্গ শাড়িতে ডেকে দিল। থামল না বর্ণ। ঠোঁট বাঁকিয়ে হেসে এগিয়ে যেতে যেতে কণ্ঠ খাদে নামিয়ে বলে, দেখেছি কিছু একটা, যেটা। পরবর্তী বাক্য অসম্পূর্ণ। হৃদয়টা ছুটছে সুখের। ভয়ার্ত চোখে পেছোতে পেছোতে ধপ করে বেডে বসে গেল। মাথা পিছিয়ে নিয়ে যায়। বর্ণও ঝুঁকে গেল। মুখোমুখি দুজন, নিকটে খুব নিকটে। বর্ণ কোমরের পাশে বেডে হাত রাখতে আর চোখে চায় সুখ। তর্জনী আর মধ্যমা আগে পিছে রেখে মানুষ হাঁটার মতো উন্মুক্ত উদরের দিকে এগিয়ে আনে হাতটা। ঢোক গেল সুখ। শির দ্বারা শিরশির করে ওঠে। লোমকূপ সিধে হয়ে যায় অচিরে। নিঃশ্বাসের ভারী হয়ে আসছে ক্রমশ। বর্ণর শরীর থেকে ধেয়ে আসা পারফিউম মিষ্টি ঘ্রাণ নাসারন্ধ্রে প্রবেশ করছে নেশার মতো। চোখ খিসে অবচেতন মনের সম্মুখে থাকা অত্যন্ত খারাপ পুরুষটির বুকের শার্ট খামচে ধরে সে। নখ বিঁধে যায় বোধ হয়। সেদিকে ধ্যান নেই সুখের। থর থর কাঁপছে চোখ ছিচে। বর্ণর হাত তার কোমর ছুঁয়েছে। পিঠের দিকে চলে গিয়ে বেডে পড়ে থাকা জ্যাকেটে চলে আসে। কানে উষ্ণতা নিঃশ্বাস আছড়ে পড়ছে। ফিসফিস স্বর কৌঠরে পৌঁছে যায়, বউ। এমন সম্মোহীন স্বর হৃদয় উপেক্ষা করার সাধ্য আছে? সুখ অস্ফুট স্বরে আওয়াজ করে, ঠোঁটের তীক্ষ্ণ হাসি ফুটে বর্ণর। মোহিত চোখে একদৃষ্টে কম্পমান সুখের দিকে চেয়ে থাকার মাঝে আওড়ায়, তাহলে মানছিস তুই আমার বউ ফুল? চট করে চোখ মেলল সুখ। নির্বোধ চাহনি। চোখে চোখ পড়তেই থমথম খায়। প্রতিবাদ কিংবা প্রত্যুত্তর করার অবস্থা নেই। মানুষটা এত নিকটবর্তী হওয়ার অপরাধে মাথা ভো ভো করছে যেন। কানে কানে একটা কথা বলি, শোন।
সুখ সম্মোহিত, হিতাহিত জ্ঞান হারিয়েছে, আনমনে কান পেতে দিল উৎসুক চোখে। বর্ণ ঠোঁটের এক পেশে হাসি কমল না, মিহি গলায় বলল, ভালো কিভাবে বাসতে হয় আমার রপ্ত নেই, হাতে খড়ি থেকে শিখিয়ে দেবে ফুল। কথা দিলাম, যেভাবে করবি সেভাবেই তৈরি হব। কি দারুণ আবদার! হৃদযন্ত্রটা থমকালো কি সুখের। চলকে উঠল অন্তঃকরণ। জবাবের আশায় সুখের ঠোঁটের দিকে তৃষ্ণার্ত চেয়ে রয় বর্ণ। বিমর চোখে সুখ ঠোঁট নাড়ায় পরপর। ভালোবাসাবাসীর এই সীমাহীন পথের পথহারা পথিক বনে গেছি আমি নিজেই। এক ঝড়ের কবলে পড়ে হারিয়ে ফেলেছি পথ, ভুলে গেছি গন্তব্য। বর্ণ চেয়ে রয় নিষ্পলক, চোখে চোখ রাখে, খুব নরম গলায় বলল, আমি আছি তো, ঠিক মনে করিয়ে দেব। আবারও ফিরিয়ে আনবো পথের শুরুতে, শুধু একবার হাতটা ধরে দেখ। সে হাত বাড়িয়ে দিল। সুখের কি হলো কে জানে, কাপা হাতটা বর্ণর হাতের উপর রাখল। মোহনীয় দৃষ্টি বর্ণর মুখশ্রীতে তখনও। বর্ণ হাতটার দিকে তাকালো এক পলক, এরপর সোজা হয়ে দাঁড়ালো আচানক। এক ঝটকায় সুখকেও দাঁড় করালো। চল। সম্বিত ফিরে সুখের কদম তিনেক বাড়িয়ে পথের মধ্যে স্থির হলো হঠাৎ। ছাড়িয়ে আনলো নিজের হাত, ছিটকে দূরে সরে আসে। ঘাড় বাঁকিয়ে তাকায় বর্ণ, ফের সুখের দিকে এগিয়ে গেল। চল আমার সাথে। আপনার সাথে যাব না আমি কোথাও। যদি না যাস তো? তো বুড়ুকুটি করে আর চোখে চায় সুখ। বর্ণ ঠোঁট বাঁকিয়ে এগিয়ে এলো। লিপ রিডিং করতে গিয়ে ওই অধৈর্যরা ঘায়েল করেছে বহুদিন। তো কাল রাতে ল্যাপটপে যা চলছিল আজ তোর উপর এক্সপেরিমেন্ট করব। কানের গোড়ায় মুখ এনে বরাবরের মতো হিসিয়ে বলল, আইলস কিস ইউ ডিপলি সুইটহার্ট। এখন যাবি কি যাবি না ডিসিশন তোর, এই স্বাধীনতাটা দিয়ে দিলাম। সুখের হাত আঁকড়ে নিচে এলো যখন বর্ণ, তখন অতিথি গিজগিজ করছে, তোয়াক্কা কি করে সবের। বর্ণ সদর দরজার দিকে এগোলো বউকে সঙ্গী করে। আইজে অতিথির অবলোকন করে দ্রুত এগিয়ে এলো। যাচ্ছ কোথায় ওকে নিয়ে? দেখতেই পাচ্ছ অতিথি এসেছে, ওকে দেখবে বলে। বিরক্তিসূচক চাহনি নিক্ষেপ করে বর্ণ অসম্ভব বুড়ুকুসকে তাকালো। প্রশ্ন ছুড়ে গম্ভীর গলায়, আগে কখনো দেখেনি? রুবাইয়াত কাছাকাছি এসে দাঁড়ায়, বিমুগ্ধ তাকিয়ে থাকে। কি দারুণ মানিয়েছে বর্ণর পাশে সুখে। নিজের মেয়ে বলেই কি এমন লাগছে? আইজা এক নজর রুবাইয়াতকে দেখে বলো, আগে দেখেছে মেয়ে হিসেবে, আর এখন দেখবে এবাড়ির পুত্রবধূ এবং তোমার বউ হিসেবে। নো নিড। ও আগেও ফুল ছিল, এখনো ফুলই আছে, ভবিষ্যতেও তাই থাকবে। স্রেফ আসপিয়ান বর্ণর বাগানের ফুল হয়ে, যেখানে অন্য কার উকিঝুঁকি নট এলাও। তাই বলে এভাবে বিয়ের পরদিন বউয়ের হাত ধরে বেরিয়ে যাবে বাড়ি থেকে? যাচ্ছই বা কোথায়? বউ নিয়ে এমন জায়গা যাচ্ছি, শুনলে তুমি লজ্জা পেয়ে যাবে। সরি, বলতে পারলাম না। তোমায় লজ্জায় ফেলতে আমার বিবিকে বাচ্ছে। ভদ্রমহিলা তাজ্জব বনে ছোট জায়ের দিকে তাকালো একবার, এরপর নির্বিকার বর্ণকে দেখল। এই ছেলে এমন বেপরোয়া কথা বলতে শুরু করলো কখন থেকে? প্রশ্ন করলো বিস্ময় নিয়ে, তুমি আমারই ছেলে তো? এনি ডাউট? তিনি বলে উঠলেন ব্যতিব্যস্ত হয়ে, না না না, আমার স্পষ্ট মনে আছে তোমার মতো দেখতে ছোট্ট একটা বেবিকে জন্ম দিয়েছিলাম আমি। কোনো অদলবদল হয়নি। তবে মনে আর কোনো সন্দেহ রেখো না ডিয়ার মম, আমি তোমারই পুত্রধন। আইজা দাঁতে দাঁত নিষ্পষিত করলেন। কাল থেকে ছেলের উপর অভিমান করেছিলেন। নিষ্ঠুর ছেলে, তার অভিমান তো ভাঙালোই না, এখন মেজাজ খারাপই কথা বলে যাচ্ছে লাগাতার। তিনি বলেন, কিন্তু তোমার স্বভাব চরিত্র তোমার ড্যাড নফেট 14 পুরুষের কারোর সাথে তো মিলছে না পুত্রধন। কার মতো হলে তুমি? মিল পাবে কোথায়? আসপিয়ান বর্ণ ডিফারেন্ট ফ্রন্ট এভরিওয়ান এলস এর বাংলা অনুবাদ, আসপিয়ান বর্ণ সবার চেয়ে আলাদা। সুখ থমথমে মুখে নীরব চোখে চেয়ে আইজা সরু দৃষ্টিতে তাকাতেই দ্রুত বর্ণর কাছ থেকে এক কদম আলাদা হয়ে দাঁড়ায়। বোঝালো ইশারায়, আমি ওনার সাথে যেতে চাইনি একটুও। হটিনটি তোর ওই ফিগারে কারেন্ট যেন আছে, ছুঁয়ে দিলে ঝটকা লাগে রে আয়না আরো কাছে। তোর ঠোঁটে দু ঠোঁট রাখলে এই প্রাণটা যেন বাঁচে। তোর রিস্কি রিস্কি চাউনিতে হুইস্কির ফেভার আছে। মা প্লিজ গিভ মি চুম্মা। শাড়ি খামছে গাড়ির ডোরের সাথে সেটে আছে সুখ, অস্বস্তি লজ্জায় কুকড়ে আছে মুখ। গাড়ির ড্যাশবোর্ডের সাউন্ড সিস্টেমে গান বাজছে, কি বাজে শুনতে লাগছে শব্দগুলো। উপরন্তু পাশের সিটে থাকা পুরুষের অসভ্য দৃষ্টি, অধরে খেলে যাওয়া দুষ্টু হাসি তার হৃদয় তোলপাড় শুরু করেছে। গলা শুকিয়ে আসছে,
ডোরের কাজ খুলে বাহিরের দৃষ্টিপাত করলে অস্তিত্বটা একটু কমতো। কিন্তু না, বউ হয়ে গেছে নাকি সে ওই পুরুষটার ব্যক্তিগত সম্পত্তি, যার মালিকানা কেবলমাত্র আসফিয়ান বর্ণ। অন্য কারো দেখার অনুমতি, অধিকার, দুঃসাহস কোনোটাই নেই। বর্ণ আর চোখে দেখছে ক্ষণে ক্ষণে, ঠোঁটের পাশাপাশি দুষার কালোমণি চক্ষুদায়ও হাসছে। সময় সময় স্টিয়ারিংয়ে আঙুল এমনভাবে নাচাচ্ছে যেন গানটা বেশ মনোরঞ্জন করছে তার। সুখের মুখের অব্যক্ত লজ্জা, অস্বস্তি অবলোকন করে খুব আনন্দ পাচ্ছে বর্ণ। আকম্মত গান থেমে গেল। বুড়ো গুটিয়ে চায় আপনা আপনি। সুখের আঙুল বিচরণ করছে ড্যাশবোর্ড। পরক্ষণে বক্তার কণ্ঠে বেজে ওঠে, আর কত ভ্রষ্ট পথে হাঁটবে, সঠিক পথে ফিরে এসো বান্দা। ভালো হয়ে যাও, ভালো হতে পয়সা লাগে না। সাউন্ড সিস্টেমে আওয়াজখানা চলতে দিল সুখ। এবার ভালো লাগছে কিছুটা। আর চোখে পাশে চেয়ে নড়ে চড়ে বসল। বন্য ঠোঁট গোল করে সেকেন্ড কয়েক চুপ রয়। এরপর বলল তড়িঘড়ি ভঙ্গিতে, স্ত্রীর উপর অধিকার কাটানো স্বামীর হক, এমনই একটা বক্তব্য আছে, খুঁজে দেখো তো ভুল। কেমন করে যেন তাকায় সুখ, জানতে চায় ক্ষিপ্র মেজাজে। পাত্রীর অসম্মতিতে বিবাহ করা জায়েজ নেই, এমন বক্তব্য নেই। পাত্রী মুখে না করে যদি হৃদয় তার 1000 বার সম্মতি জানিয়ে আত্মা চিৎকার করে, তবে এমন জোরপূর্বক বিবাহ করাই যায়। বেজায় বিরক্তিতে মুখ ঘুরিয়ে নিল সুখ। দুনিয়া উল্টে যাক, কথায় হারানো যাবে না। অসভ্য মানুষ, কোথায় নিয়ে যাচ্ছেন আমায়? বর্ণ গম্ভীর মুখে বলল, অনেকদিন পর বাগে পেয়েছি, এবার কিডন্যাপ করব তোকে। এরপর ফাদার ইন লকে ফোন। কথার মাঝপথেই জোরে গাড়ি ঝেঁকে ওঠে, আটকে ওঠে সুখ। সিট বেল্ট বাঁধেনি। বর্ণর আদেশ উপেক্ষা করে যে ধরে বসেছিল তখন। সামনে ঝুঁকে পড়তে গিয়ে চোখ খিচে নেয়। অদ্ভুত ব্যথা লাগলো শরীরের কোনো অঙ্গে। একটি হাত এসে পূর্বে আগের দিক নিল। অস্থির গলায় বলল, ফুল ফুল আড়ি ওকে, লেগেছে কোথাও? ব্যথা পেয়েছিস? সুখ তখন কাঁপছে থরথর। কারো বুকে চুপটি করে সেটে কিছু তিক্ত দৃশ্য ভাসে চোখের সামনে। মুহূর্তেই কম্পনের তীব্রতা বাড়ে। দুহাতে জাপটে ধরে আগলে রাখা মানুষটির গলা ভীষণ শক্ত করে। বর্ণ গাড়ির ব্রেক কষে, মাথা নামিয়ে তাকায়। বুকে মুখ গুজে চোখ বুজে আছে সুখ। দুটো দেহের পাশাপাশি যেন দুটি হৃদয়ের সন্ধি হলো আজ। সাক্ষী হিসেবে বাজল হৃদয়ের স্পন্দনগুলো। বর্ণ আবেশমাখা গলায় ডাকলো, আমার বোবা ফুল। বেডে গুটিসুটি মেরে বসে আছে জেসি। আতঙ্কে মুখশ্রীটা ফ্যাকাশে। দাঁতে নখ খুঁটে ড্যাব করে উকি দেওয়ার মতো তাকায়। পায়চারি করছে মেহেরাব। রুমের এদিক থেকে ওদিক মুখটা অত্যন্ত গম্ভীর তীব্র। আচমকা তেড়ে এলো তার দিকে, নিজেকে আরো গুটিয়ে নেয় জেছি। দুহাতে মুখ ডেকে হড়বড় করে বলে অসহায় মুখে, ভয়ার্ত গলায়, প্লিজ মারবেন না, আমাকে আগলে নিতে এখানে ভাইয়া নেই, কোনো আপনজনও নেই। রয়ে সয়ে বলল এরপর, আপনি ছাড়া। চোখ রাঙিয়ে তাকায় মেহেরাব। চোখ বুঝে নিজেকে সংযত করার চেষ্টা করে। কপাল চেপে ধরে অল্পক্ষণ। কোমরে হাত রেখে দাঁড়িয়ে রয়। দাঁতে দাঁত চেপে জানতে চায়, চেনা জানা নেই এমন কাউকে বিনা বাক্যে বিয়ে করতে বিবেকে বাঁধল না? ভাইয়া আমার জন্য বা সিলেক্ট করা, আমার কাছে ওটাই বেস্ট। আর তাছাড়া আপনার সম্পর্কে জেনে শুনে বিয়ে করেছি। চমকানোর মতো তাকায় মেহেরাব। জেনে শুনে বিয়ে করেছ মানে? বিয়ের আরও অনেক দিন আগে আপনার সাথে আমার জোড়া কাঁথার কথা চলেছে। আপনার ছবি দেখানো হয়েছে। হ্যান্ডসাম ডক্টর। মিষ্টি মুখের ভাষা চারিদিকে 100তে 100। কে না অপছন্দ করবে বলুন? আমি তো দেখাতেই প্রেমে পড়ে। শাট আপ! চমকে উঠে যেছি। মুখে হাসি উবে গেল মুহূর্তেই। মেহরাব চোখ রাঙিয়ে পরবর্তী বাক্য আওড়াতে নেয়, তার আগেই জেসি উঠে দাঁড়ায় বেডের উপরে। কাল বিলম্ব না করে মেহরাব কলার টেনে গলা জড়িয়ে মুখোমুখি হয়ে, মিস্টার হাজবেন্ড, এই এত ছোট থেকে ভাইয়ার চরম আদরে বাদর বনে বড় হয়েছি। ফুলের টোকাটাও গায়ে লাগতে দেয়নি কখনো। কেউ ইট মারলে আমি যখন পাথর ছুঁড়েছি তখনও কোনো শাসন করেনি। ভাবুন কতটা আহ্লাদী, কিউট, মিষ্টি একটা মেয়ে আমি। খবরদার, ধমক দেওয়ার চেষ্টা করছেন তো? আমি কিন্তু অনেক জোরে জোরে কাঁদতে জানি। এতটাই জোরে যে একবার কান্না করলে ভোরে যারা নতুন বউকে দেখে প্রশংসায় পঞ্চমুখ হয়ে ফিরেছে, তারা ভাববে আমার উপর বিয়ের একদিন যেতে না যেতেই নির্যাতন শুরু করেছে। কাঁদবো? কাঁদছি কিন্তু। একবার কান্না ধরলে হাত পা ধরেও থামাতে পারবেন না বলে দিলাম। তাহলে শুরু করি।
চোয়াল শক্ত করে তাকিয়ে রইল মেহরাব। ঝাড়া মেরে জেসির হাত সরিয়ে হনহনিয়ে বেরিয়ে গেল রুম থেকে। কোনা চোখে তার যাওয়া দেখে বুকে হাত চেপে আটকে রাখা শ্বাসটা সজোরে ছাড়ল জেসি। যাক, বাঁচা গেল। পরক্ষণে বেডে হেলান দিয়ে ভাবনায় পড়ে, মানুষটা এমন ব্যবহার করছে কেন? বিয়ের আগে কি তার ছবি দেখেননি? এই বিয়েতে উনি রাজি ছিলেন না? মেহেরাবকে হনহনিয়ে বেরোতে দেখে মায়েরা তড়িৎ পিট করে দাঁড়িয়ে উল্টো ঘুরে গেল। ঠোঁটে ঠোঁট কামড়ে মুখ চেপে ধরে হাতে, তবুও তার চোখ দেখে বোঝা যাচ্ছে সে হাসছে। এসেছিল ভাইকে থামাতে। কাল রাত থেকে বার কয়েক বুঝিয়ে সুজিয়ে বিয়ে তো হয়েই গেছে। এখন আর কিছু করার নেই, মেয়েটাকে ধমক না দিতে, খারাপ আচরণ না করতে। কিন্তু এখানে এসে জেসির শেষ বাক্যগুলো আর ভাইয়ের নিষ্ঠুরতা দেখে অবচেতনেই ঠোঁটে হাসি এসে ভিড় করেছে। সামনে কারো অস্তিত্বের আভাস পেয়ে হকচকিত মুখ তুলল সে। মেহেরাব চেয়ে আছে, চোখে মুখে ক্ষোভ, গলা খাকারি দিয়ে অন্যত্র চেয়ে বলল, কিছু বলবি? তুই হাসছিস? মায়েরা ঘন ঘন দুদিকে মাথা ঝাঁকায়। না তো। একে তো চিট করেছে, তার উপর বেয়াদবি করছিস মেয়েটা। আর তুই এখানে হাসছিস দাঁড়িয়ে দাঁড়িয়ে? ওর বেয়াদবিতে মজা পেয়েছিস? প্রত্যুত্তর না শুনেই মেহেরাব রাগে ফের হাঁটা ধরল গটগট। মায়েরা পেছন থেকেই হাত বাড়িয়ে বলতে ধরে, ভাই, ভুল বুঝেছিস তুই, আমি হাসছিলাম না। বলতে বলতে জেসির কথাগুলো পুনরায় মনে পড়তেই ফের মুখ চেপে হেসে ফেলল। অনেকদিন পর এমন প্রাণ খুলে হাসছে সে। জায়গাটি যেন শূন্য, কোথায় কেউ নেই। সুখ বিল বিল করে চতুর্দিকে নজর হাঁটায়, কাউকে চোখে পড়ে না, অবশ্য পড়ার কথাও নয়। সরু পথ, তার উভয় পাশে ফুল আর ফুল। যতদূর চোখ যায় গোলাপ, জারবেরা এবং টিউলিপের সমাহার। জোনাকির মতো কিছু কিছু ফুলের গায়ে আবার সোনালি আলো জ্বলে। সম্মুখে খানিক পথ পেরোলেই সম্মুখীন হতে হবে সূর্য কোমর আলোয় চিকচিক করা স্বচ্ছ পানি। পানির উপরেই ডানা মেলে উড়াউড়ি করছে সাদা সাদা কত পাখি। ওগুলো বক নয়, পাখিগুলোর নাম জানে না সুখ, তবে দূর থেকে তাদের উড়োউড়ি হাঁটাচলা দেখে প্রফুল্ল দুলে ওঠে মন। নিজের অবস্থান ভুলে দুহাত উঁচিয়ে নেড়েচেড়ে তাদের দৃষ্টি আকর্ষণের ব্যর্থ চেষ্টা করায়। ঠোঁটে উপচে পড়ে খুশির দ্বারা, বর্ণর বাহু ধরে পাখিদের দেখিয়ে হেসে ওঠে সে নিঃশব্দে। পরক্ষণে দপ করে হাসি নিভে গেল পাশে ফিরে। তখনও বর্ণর বাহু জড়িয়েছিল ডান হাতটা। সতর্কতার সাথে হাত ছড়িয়ে আনে সুখ। কানের পিঠে চুল গুজে এদিক ওদিক নজর লুকায়। বর্ণ হাসল কিনা বোঝা গেল না। শর্তপণে হাত বাড়িয়ে দেয় সুখের দিকে। স্তম্ভিত সুখ নাকচ করতে নিলে বর্ণ দুদিক মাথা নেড়ে দৃঢ় কণ্ঠে উচ্চ করে মুখের অভ্যন্তরে যার অর্থ কোনো কথা নয় বল। সুখ যেন সম্মতিহীন বর্ণ সে চাহনিতে ধীর হাতে রাখে পুরুষটির হাত। মুহূর্তেই আঙুলের ভাঁজে ডুবে গেল আঙুল। পরক্ষণে তার হাতটা বন্দী হলো শক্তপোক্ত বাঁধনে। দুজন এগিয়ে চলে সামনে, সুখ নির্বাক, চোখে ঘোর বিস্ময়। আশপাশ থেকে মৃদু গানের আওয়াজ ভেসে বেড়াচ্ছে বাতাসে। গানের কণ্ঠটি তার মুখস্থ। চোখ বুঝে এক তুড়িতেই বলতে পারবে এটা রকস্টার আসফিয়ান বর্ণর স্বর। পানির সামনে চলে এসেছে দুজন। বিস্ময়ে মুখে হাত উঠে যায় সুখের। পানিতে ভাসমান লাল আস্তরণের ভেলা, যার চার কোনায় ফুলদানিতে টকটকে খয়েরি গোলাপের তোড়া ঝিকিমিকি করছে ঝিনুক বাতিতে। পা বাড়িয়ে বর্ণ আগে উঠে গেল তাতে। এরপর সুখের দিকে হাত বাড়িয়ে দেয় নিঃশব্দে। বিহ্বল সুখ হাত ধরে পানিতে ভাসমান ভেলায় উঠল। ভেলার শেষ প্রান্তে আরো একটি লাভ শেপের ভেলা আসছে, তাতে মুখোমুখি দুটো চেয়ার, মাঝখানে ছোট আকৃতির টেবিল। টেবিলের মধ্যখানে রাজকীয় প্রদীপের অল্প দূরত্ব রেখে চারটি প্রদীপ জ্বলছে। আবার চার কোণা থেকে উপরের দিকে বাঁধা আছে ছয়টা লাভ শেপের টকটকে লাল বেলুন। গলা শুকিয়ে আসছে সুখের। লাভ শেপের ভেলায় উঠতেই পানি থেকে চারপাশ থেকে একত্রে লাল নীল রূপালি রঙের ঝিলিমিলি আতশবাজি ফুটে ওঠে, যেন একের পর এক বিস্ময়। সুখ হতবাক চোখে সেদিকে তাকানোর ফাঁকে ভেলা পানিতে নড়ে চড়ে উঠল আচম। ভয় দরপড়িয়ে উঠে অন্তঃপুর। তড়িঘড়ি হাতে বর্ণর বাহু খামচে ধরল। বুড়ুকুটি করে তার ধরে রাখা হাতের দিকে তাকায় বর্ণ। কণ্ঠ খাদে নামিয়ে বলল, ভরসাযোগ্য আছি তাহলে? সুখ জবাব দেয় না, ধরে রয় ওভাবেই। মাথার উপর গুটি কয়েক সাদা পাখি উঠছে, বাকিগুলো পানির উপর ছড়িয়ে ছিটিয়ে খেলছে, পানিতে মুখ ডুবিয়ে গোসলও করছে। কি সুন্দর আকর্ষণীয় দৃশ্যখানা! তবে সুখ উপভোগ করতে পারছে না।
ভেলা উল্টে যদি পানিতে ডুবে যায়। টেবিলে লাল গোলাপের তোড়া ছিল একটা, সেটা হাতে আকম্মাত হাঁটু গেড়ে বসে পড়ে বর্ণ। সুখের দিকে বাড়িয়ে দিতেই ফের বাজি ফাটানোর আর্তনাদ। আনমনেই পূব আকাশের দিকে চায় সুখ। গোধূলির শেষ লগ্নে শূন্য আকাশে ভেসে উঠেছে বিয়ের দিন। বর্ণ জোরপূর্বক তার কোমর চেপে ধরার মুহূর্তটা। হৃদস্পন্দন ছুটছে বোধহয়, গলা শুকিয়ে পানির তেষ্টা, পায়ে হুটহাট। সুইটহার্ট, সম্বিত ফেরার মতো তড়িৎ সামনে দৃষ্টিপাত করে সে। বন্য ফুলের তোড়ে এগিয়ে দিয়ে বলে ঠোঁট নেড়ে, পুষ্পরানীর জন্য এক মুঠো ফুল নিয়ে ধন্য করবেন কি আমায় বউ ফুল। খেই হারালো সুখ, হতবুদ্ধির মতো চেয়ে রয় ফ্যাল। এমন সারপ্রাইজ ইতিপূর্বে হয়নি কখনো। বর্ণর কণ্ঠ ভেসে এলো পুনরায়, ইনসল্ট ফিলিং হচ্ছে আমার। সুইটহার্ট, হাত থেকে ফুলগুলো নিবি, নাকি আমার সাথে পানিতে ঝাঁপ দিয়ে হাবুডুবু খাবি? এটা কিন্তু বেস্ট আইডিয়া। স্বচ্ছ পানিতে দুজন কপোত-কপোতি ভিজে একাকার। বাক্য শেষ করতে হয়নি তাকে, পূর্বেই ফুলগুলো ছিনিয়ে নিল সুখ। নির্লজ্জ পুরুষ মানুষ। চোখের চাহনি, বলার ধরনেই সে টের বুঝতে পারছে। কথার টোন যেতে যেতে নির্লজ্জতার সীমা পার করে দিতে পারে। ফের ভেলা নড়তেই ফুলের তোড়া খামচে ধরে ফ্যাকাশে। মুখে জড়সড় হয়ে যায় সুখ। তবুও বর্ণর কাছে গেল না, আর যাবেও না। চেয়ার টেনে সুখে বসিয়ে দিয়ে অপর চেয়ারে নিজে বসল বর্ণ। টেবিলে নজর যেতেই ফের আরেক দফা চমকায় সুখ। লাভ শেপের একটা কেক, কেকের উপর লাভ আকৃতির একটা ঝকঝকে ডায়মন্ডের মতো দেখতে পাথর। পাথরের গভীরে দুটো নারী পুরুষের চিত্র। পুরুষটি পরম যত্নে চুমু আছে নারীটির কপালে, আর নারী চিত্র আবেশে চোখ বুজে আছে। তাদের একজন আসফিয়ান বর্ণ এবং অপরজন ফারিস্তা সুবহান সুখ। সুখের বিস্ফোরিত নজর দেখে বর্ণ একপাশে হাসে, পাথরটা আলগোছে তুলে টেবিলে রেখে। এরপর সুখের দিকে বাড়িয়ে দিতে দিতে বলো, হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে সুইটহার্ট। মনের কোণে দুদিনের বেশি অভিমান পুষে রাখতে পারলেন না আয়েজা। বরাবরের মতো এবারেও মোমের মতো গলে গেলেন। গলে যাওয়ারই কথা। সেই ছোট্ট বাচ্চাটির মতো মন্ত্রমুগ্ধকর হাসি ছুড়ে ছেলে যদি কান ধরে সামনে এসে দাঁড়ায়, কোনো মা পারবে পাষাণী হয়ে বসে থাকতে? এই নিয়ে বর্ণের উপর ভীষণ বেজার তিনি। যখনই দেখো মা রেগে আছে অথবা অভিমান করেছে, তখনই ছেলেটা হুটহাট এসে কান ধরে দাঁড়ায়। এমন এমন কথা শোনায় যে না হেসে উপায়ই থাকে না। বাহ্যিক জগতের কারো সামনে গম্ভীর, কারো কাছে হিংস্র, আসফিয়ান বর্ণর এই বেপরোয়াপনা চরিত্রের সাথে এতদিন আইজেই পরিচিত ছিলেন। এখন আরও একটি নারী যুক্ত হয়েছে, সেজন হলো স্বয়ং তার বোবা ফল। এই দুটো নারীর সামনেই কান ধরে দাঁড়াতে তার ইগো কাজ করে না। রুম থেকে বের হবে না সুখ। এই পণ করে ঘাপটি মেরে আছে দরজা আটকে। বাহিরে বেরোলেই সবাই কেমন আর চোখে দেখছে, মিটিমিটি হাসছে। নুরো বাচ্চাটা তো এক কাঠি উপরে। তার পাশে খানিক আগে বসে মন ভার করে বলো, তোমার সাথে বর্ণর কেন বিয়ে হলো সুখ? বাড়িটি ভীষণ হাট হয়েছে। এমত অবস্থায় তার কি জবাব দেওয়ার থাকতে পারে? ভাগ্যিস তুফা এসে নিয়ে গেছে তাকে। এরপর কোনো রকম ড্রয়িং স্পেসে ছেড়ে রুমে এসেছে। এটা তারই রুম। বর্ণর রুমের দিকে যায়নি। আম্মু কড়া নাড়ছে। উঠে গিয়ে দরজা খুলে দিল সুখ। রুবাইয়াত ভেতরে ঢুকলেন হাসি মুখে, হাতে দুটো বক্স। কাছে এসে তো আম্মা। ঠোঁট উল্টে তাকালো সুখ। মাথাটা খুব ধরেছে। পা টেনে টেনে আম্মুর পাশে বসে কাঁধে মাথা রেখে সাবধানে, নিচে নামছো না কেন? লজ্জা পাচ্ছে আমার মাটা। উপর নিচ মাথা জাগালো সুখ। আম্মুর কাছে বেশি কিছু লুকিয়ে শান্তি পায় না সে। এত লজ্জা পেতে হয় না আম্মা। বড় আম্মু কিছু বলেছে, দুঃখ দিয়ে কথা বলেনি তো আবার? মাথা তুলল সুখ। ইশারায় পরনের শাড়ির দিকে ইঙ্গিত করে বোঝালো, দুঃখ দেয়নি, এই শাড়িটা পরিয়ে জুয়েলারিগুলো দিয়ে গেল। জুয়েলারি গলায় পরেনি সুখ। বক্স সহ ড্রেসিং টেবিল থেকে এনে দেখালো। রুবাইয়া তাকিয়ে রইল অনেকক্ষণ। এই জুয়েলারি তো আইজার নিজের।